মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ। গোরক্ষার নামে মানুষ হত্যা অগ্রহণযোগ্য বললেন মোদি। প্রথমবারের মতো হংকং সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তার বিরুদ্ধে বিক্ষোভ করায় কয়েকজন গণতন্ত্রপন্থী নেতা আটক। এবং সিরীয় বাহিনীর ওপর হামলা চালালে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার। সংকট সমাধানে বিশ্ব নেতাদের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জাতিসংঘের। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। মুসলমানদের ওপর কথিত গো রক্ষকদের হামলার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বুধবার রাজধানী নয়াদিল্লি, কলকাতা, মুম্বাই সহ দেশের বিভিন্ন স্থানে মুসলিমদের সমর্থনে শান্তি শোভাযাত্রার আয়োজন করা হয়। তারা গরু সংক্রান্ত সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান। এদিকে সম্প্রতি দিল্লির উপকণ্ঠে ট্রেনে গরুর মাংস বহনের অভিযোগে এক মুসলিম কিশোরকে ছুরিকাঘাত ও গণপিটুনিতে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যেই গো রক্ষার নামে সহিংসতা বন্ধে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুসলমানদের উপর উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে বুধবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে ফেটে পড়েন নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ। গোরক্ষার নামে সন্ত্রাসবাদ বন্ধের দাবিতে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে এদিন শান্তিপূর্ণ র্যালির আয়োজন করা হয়। বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার মুসলমানদের উপর কট্টর হিন্দুদের হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। সামান্য কারণে গণপিটুনিতে কাউকে হত্যা করা বড় ধরনের অপরাধ। আমাদের দেশে প্রায়ই এ ধরনের সহিংসতা ঘটে চলেছে। এটা ভারতীয়দের জন্য অপমানজনক। যে কোনো সময় যে কেউ উগ্রবাদীদের হামলার শিকার হতে পারে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে এসে ঠেকেছে। মুসলমান, হিন্দু কেউ এখন নিরাপদ নয়। আমরা সব সময় একটা ভয়ের মধ্যে থাকি। সবচেয়ে দুঃখজনক হলো ভারত সরকার হামলা ঠেকানোর ব্যবস্থা নেবে এমনটা আমরা আশা করতে পারছি না। বিষয়টি সম্পর্কে জেনেও তারা তেমন কোনো পদক্ষেপ নেয়নি। তাই আন্দোলন অব্যাহত রেখে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। গত সপ্তাহে দিল্লি থেকে মথুরাগামী একটি ট্রেনে গরুর মাংস বহনের অভিযোগে 16 বছরের এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়। 15 থেকে 20 জন সন্ত্রাসীর হামলায় হাফিজ জুনাইদ নামের ওই কিশোরের মৃত্যু এবং তার সঙ্গে আরো 3 জন গুরুতর আহত হন। আগ থেকেই এই হামলার ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ করেন হতাহতদের স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার 4 জনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। এর আগে একজনকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে ঝাড়খণ্ড রাজ্যে গরু জবাইয়ের অভিযোগে এক মুসলমানের ওপর হামলা হয়েছে। কট্টরপন্থী একটি গোষ্ঠী তার বাড়িঘর জ্বালিয়ে দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় বৃহস্পতিবার আহমেদাবাদে এক অনুষ্ঠানে ভাষণে ভারতবাসীকে গোরক্ষার নামে সহিংসতা বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2022 সালের মধ্যে বিশ্বের বুকে আমরা অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হব। আমরা সহিংসতামুক্ত দেশ গড়তে চাই। সবার উচিত মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ এসব বন্ধ করে উন্নয়নের দিকে মনোনিবেশ করা। আমি স্পষ্ট বলে দিতে চাই, গোরক্ষার নামে মানুষ হত্যা আর সহ্য করা হবে না। ভারতে গরু সংক্রান্ত বিভিন্ন সহিংসতায় ভুক্তভোগীদের 97 ভাগই মুসলমান বলে এক জরিপে উঠে এসেছে। 2010 সাল থেকে ভারতের বিভিন্ন স্থানে গরু জবাই, মাংস ভক্ষণ কিংবা বহনের ঘটনায় 60টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় 28 জন ভারতীয় প্রাণ হারান, যাদের মধ্যে 24 জনই মুসলমান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। হংকংয়ের স্বাধীনতার 20 বছর পূর্তিতে চীনা প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো হংকং সফরে গেছেন শি জিনপিং। হংকং পৌঁছেই তিনি বলেন, চীন সবসময়ই হংকংয়ের পাশেই আছে। শি জিনপিং এই সফরকে ঘিরে হংকং নিয়েছে নানা পরিকল্পনা। তবে তার এই সফরের আগে বিক্ষোভ করায় কয়েকজন গণতন্ত্রপন্থী নেতাকে আটক করেছে পুলিশ। বড় ধরনের বিক্ষোভের আশঙ্কায় শহর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সস্ত্রীক হংকং এর বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান সরকারি কর্মকর্তারা। হংকংয়ে চীনা শাসনের 20 বছর পূর্তি উদযাপনে এই প্রথম চীনা প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিং সেখানে পৌঁছেই বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে জানান, সব সময়ের মতো হংকং এর পাশে আছে তার দেশ। গত 20 বছর ধরে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হংকংকে। অভিজ্ঞতার আলোকে এসব সমস্যার সমাধান করতে হবে। এক দেশ দুই নীতি পদ্ধতি যেন
হয় তা নিশ্চিত করতে কাজ করতে হবে। 不平凡的历程。 চীনা শাসনের 20 বছর পূর্তি উদযাপনে সরকারের পক্ষ থেকে নানা পরিকল্পনা গ্রহণের পাশাপাশি শি জিনপিং এর সফর ঘিরে হংকং জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এর আগে চীনা প্রেসিডেন্ট হু জিনতাও হংকং সফরে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছিলেন বলে এবার বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। তারপরও বুধবার জিনপিং এর সফর আগে এর বিরুদ্ধে বিক্ষোভ করতে গণতন্ত্রপন্থীরা জড়ো হন চীনের কাছ থেকে উপহার পাওয়া হংকং এর জাতীয় প্রতীক বাওহিনিয়া ফ্লাওয়ার স্থাপত্যের সামনে। এই বিক্ষোভ কর্মসূচি থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়। বিক্ষোভকারীরা চীনের এক দেশ দুই নীতির বিরুদ্ধে কথা বলেন এবং হংকং এর নির্বাহী প্রধান সবসময় চীনা সরকারের নির্দেশে চলায় তারা স্বাধীন না বলে মন্তব্য করেন। কিসের স্বাধীনতা? আমরা কি স্বাধীন নাকি? এত উদযাপনের কি আছে? চীনের কাছে আমাদের দাবি হংকংকে গণতন্ত্রের অধিকার দেয়া হোক। ব্রিটেন 1997 সালের 1 জুলাই হংকংকে চীনের কাছে হস্তান্তর করে। সে দিবসকেই হংকংয়ের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হয়। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলেও চীনের শাসন ব্যবস্থাতেই চলতে হয় হংকংকে। চীনের এক দেশ দুই নীতি মেনে চলে হংকংয়ের সংবিধান। দেশটির প্রধান নির্বাহী নিয়োগে জনগণ সরাসরি ভোট দিতে পারে না। একটি কমিটি এই ভোট দেয় যা পুরোপুরি বেইজিংপন্থী। আর তাই অনেক দিন ধরেই গণতন্ত্রপন্থী দলগুলো আন্দোলন চালিয়ে আসছে হংকংয়ে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, 6 মুসলিম দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নীতিমালা ঘোষণা যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির বিরুদ্ধে 2/3 মার্কিন। রাসায়নিক হামলার অজুহাত দেখিয়ে সিরিয়ার সরকারি বাহিনীর ওপর যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে এর উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এদিকে সিরিয়ায় রাসায়নিক হামলার আশঙ্কার কথা বলে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, এমন মন্তব্য করেছে তেহরান। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাসায়নিক হামলার যে আশঙ্কার কথা বলেছেন বিশ্ব নেতাদের তা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব। বুধবার পরপর কয়েকটি বিমান ও রকেট হামলায় কেঁপে ওঠে দামেস্কের আইন তারমা নামের এই এলাকা। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দামেস্কের আশপাশের বেশ কয়েকটি এলাকায় একযোগে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সরকারি বাহিনীকে লক্ষ্য করে চালানো এই হামলায় ধ্বংস হয়ে যায় বহু স্থাপনা। এ সময় ট্যাঙ্ক নিয়ে পাল্টা হামলা চালায় সরকারি বাহিনী। তীব্র প্রতিরোধের মুখে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় হামলাকারীরা। একই দিন রাক্কায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর সদস্যদের লক্ষ্য করে মর্টার ও স্নাইপার হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আইএস। এতে আহত হয় বেশ কয়েকজন সদস্য। আমাদের অনেক সদস্য জঙ্গি গোষ্ঠীর হামলায় আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তা যথেষ্ট নয়। যুদ্ধের সরঞ্জাম নিয়ে আসা একটি ছোট বিমান নিয়ে আমাদের উপর হামলা চালানো হয়। জীবন নিয়ে ফিরতে পারলেও কম বেশি সবাই আহত হয়েছে। এদিকে রাসায়নিক হামলার কথা বলে সিরীয় বাহিনীর উপর যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বুধবার এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, গোয়েন্দা তথ্যের অজুহাতে রাসায়নিক হামলা প্রতিরোধের কথা বলে যুক্তরাষ্ট্র সিরিয়ার সেনাবাহিনীর উপর হামলা চালালে রাশিয়াও একই ধরনের ব্যবস্থা নেবে। আমি আশা করি মার্কিন সরকার তার কথিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরিয়ার সেনাবাহিনীর ওপর হামলা চালাবে না, কারণ সিরীয় বাহিনী কেবল তার দেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা চালালে পরিস্থিতি আরো খারাপ হবে। রাসায়নিক হামলার প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে দিয়েছে ইরানও। ওয়াশিংটন যে অভিযোগ তুলেছে তা অপরিণামদর্শী ও হঠকারী আচরণ উল্লেখ করে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আল শামখানি বলেন, নিঃসন্দেহে এটা আগুন নিয়ে খেলার সুস্পষ্ট উদাহরণ। রাসায়নিক হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন তা সবার নজরে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র রেক্স টিলারসনের সঙ্গে বৈঠকের পর গুতারেস বলেন, সিরীয় সরকার রাসায়নিক হামলার যে পরিকল্পনা করছে তা সবার জন্যই মারাত্মক হুমকি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল জোর প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত 30 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শুক্রবার ওই এলাকার আল দাবলান নামের একটি গ্রামে জঙ্গি গোষ্ঠী আইএস এর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন জোট। এতে ভুলবশত বেসামরিক নাগরিক হতাহত হয় বলেও জানানো হয়।
এর 48 ঘন্টা আগে দেশটির মায়াদিনে আইএস পরিচালিত একটি বন্দিশালায় মার্কিন জোটের বিমান হামলায় অন্তত 60 জন নিহত হয়। এদের মধ্যে 42 জন বন্দী এবং 15 জন জঙ্গি বলে জানায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সফরের সময় সিরীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গোলান মালভূমিতে কোনো কারণ ছাড়াই ইসরায়েলি সেনাবাহিনীর বুধবারের ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়। প্রতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মতো হামলা চালালো ইসরায়েলি সেনাবাহিনী। জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে স্পেন, যুক্তরাজ্য ও জার্মানি থেকে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় আটককৃতদের মধ্যে 4 জনকে জার্মানি ও যুক্তরাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হওয়ায় একে অপরের মধ্যে তথ্য আদান প্রদানের মাধ্যমে তাদের আটক করা হয়। আটককৃতরা ইউরোপের বিভিন্ন দেশে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল বলে জানানো হয়। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তাইস প্রদেশে সৌদি জোটের বিমান হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন নারী রয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। দেশটির স্থানীয় এক টেলিভিশনের খবরে বলা হয়, বুধবার ধুবাব জেলায় একটি আবাসিক বিমান হামলার ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। এর আগে গেল রোববার ইয়েমেনের মধ্যাঞ্চলে ঈদের নামাজের সময় সৌদি জোটের বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়। 2015 সালের মার্চ থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময় দেশটিতে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় 12,000-এরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইয়েমেনে সৌদি সমর্থিত আব্দুর রাব্বু মানসুর আর হাদিকে ক্ষমতায় বসাতে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি জোট। The warship is the 11th vessel hit by the Yemeni army and popular committees. অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার পশ্চিম তীরের হেব্রনে এ ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এলাকাটির একটি অস্ত্রাগারে অভিযান চালাতে গেলে নিহত ওই ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ইসরায়েলি সেনাদের পাল্টা গুলিতে সে নিহত হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের বিষয়টি নিশ্চিত করলেও নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছুই জানায়নি। ফিলিস্তিনি ইসরায়েলের অধিকৃত এলাকায় বিভিন্ন ধরনের সন্দেহভাজন ফিলিস্তিনিদের ধরতে প্রায়ই অভিযান চালিয়ে থাকে ইসরায়েলি সেনারা। ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার আদেশ সুপ্রিম কোর্টে আংশিক পুনর্বহালের পর ওই দেশগুলোর নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নীতিমালা ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে বসবাসরত 6টি মুসলিম দেশের নাগরিকদের কেবল নিকট আত্মীয়দের ভিসা দেওয়ার কথা জানানো হয়। ওই দেশগুলোর নাগরিকদের পরিবারের সদস্যদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে বসবাসকারী কোনো নাগরিকের বাবা, মা, স্বামী, স্ত্রী, ছেলে মেয়েকে ভিসা দেওয়ার ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে বলেও জানানো হয়। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত কোনো নাগরিকদের দাদা, দাদি, নাতি, নাতনি, চাচা, চাচি এবং খালা, খালুদের ভিসা দেওয়া হবে না বলে উল্লেখ করা হয়। ওবামা কেয়ার বাতিল করে ডোনাল্ড ট্রাম্পের নেয়া নতুন স্বাস্থ্যনীতির পক্ষে নয় 2/3 মার্কিন, এমন তথ্য উঠে এসেছে এক জনমত জরিপে। সাবেক প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্যনীতি ওবামা কেয়ার বাতিল করার পক্ষেও নন তারা। বুধবার প্রকাশিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা যায় 63% মার্কিন ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতি চালুর প্রক্রিয়া পছন্দ করছেন না। মাত্র 29% মার্কিন ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির অনুমোদন দিয়েছেন। এছাড়াও সাবেক মার্কিন সেনা সদস্যরাও ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতিতে ওবামা কেয়ার বাতিলের ঘোষণা দিয়েছিলেন। সেজন্যই ওবামা কেয়ার বিল বাতিল করে নতুন দ্য আমেরিকান হেলথ কেয়ার বিল আনা হয়। এখন পর্যন্ত রিপাবলিকানদের অনেকেই নতুন স্বাস্থ্যনীতির প্রতি সমর্থন না দেয়ায় বিলটির ওপর ভোটাভুটি পিছিয়ে দেয়া হয়। যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরে মরণঘাতী লেদাল ইনজেকশন ব্যবহার ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তা নিষিদ্ধ করেছেন ওহাইওর একটি আদালত। সার্কেল আদালতের 8 জন বিচারকের মধ্যে 6 জন এই ইনজেকশন ব্যবহারের নিষিদ্ধের পক্ষে রায় দেন। এর ফলে অঙ্গরাজ্যটিতে 9 জনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির রায় কার্যকর ঝুলে রয়েছে।
আদালতের রায়ে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের সময় ব্যবহৃত ওই ইনজেকশন মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ দীর্ঘ সময় অকার্যকর করে রাখে। এতে ওই ব্যক্তি খুবই কষ্ট পান, যা মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে অমানবিক। তবে মৃত্যুদণ্ড কার্যকরে কোন পদ্ধতি ব্যবহার করা হবে তা আদালতের রায়ে স্পষ্ট করা হয়নি। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল ওর্তেগা দিয়াজের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এছাড়া তার সকল সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট সহ স্বরাষ্ট্র দপ্তরের ভবনে হেলিকপ্টার থেকে হামলার পরদিনই এমন নির্দেশ দেওয়া হলো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরিয়ে দিতে চাইছেন বলে বিভিন্ন সূত্রের বরাতে জানায় গণমাধ্যম। বিচারক নিয়োগে অনিয়মের অভিযোগে আগামী 4 জুলাই ওর্তেগার বিরুদ্ধে শুনানির কথা রয়েছে। তিনি বিচারের মুখোমুখি হতে পারেন। ভারতের উত্তর ও মধ্যপ্রদেশে বজ্রপাতে 3 শিশুসহ অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। বুধবার প্রদেশের দিনদৌড়ি জেলায় প্রচণ্ড বৃষ্টির সময় একটি গাছের নিচে আশ্রয় নিলে বজ্রপাতে মৃত্যু হয় অন্তত 5 জনের। এছাড়াও অপর একটি স্থানে মৃত্যু হয় 2 কৃষকের। এ সময় বজ্রপাতে আহত হন আরও 6 জন। অন্যদিকে উত্তরপ্রদেশের রামপুর জেলায় বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে 3 শিশুর। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এর তথ্য মতে দেশটিতে প্রতি বছর বর্ষা মৌসুমে বজ্রপাতে অন্তত 2000 মানুষের মৃত্যু হয়ে থাকে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, ভূমধ্য সাগর থেকে 700 অবৈধ অভিবাসী আটক। ইউরোপ যাবার সময় সাহারা মরুভূমি 600 অভিবাসন প্রত্যাশী উদ্ধার। ভ্যাটিকানের কোষাধ্যক্ষ ও অস্ট্রেলিয়ার সবচেয়ে জ্যেষ্ঠ ক্যাথলিক জর্জ পেলের বিরুদ্ধে শিশুকে যৌন হয়রানির অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ জানায়, একাধিক ব্যক্তি পেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। কার্ডিনাল পেলে বর্তমানে ভ্যাটিকানে দায়িত্ব পালন করছেন। তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ মোকাবেলায় আদালতে হাজির হবেন বলেও জানানো হয়। কেবল অস্ট্রেলিয়ার নয়, অভিযুক্ত ওই ধর্মযাজক ক্যাথলিক কার্ডিনালদের মধ্যে বিশ্বের 3য় সারির ধর্মযাজক। বিশ্বজুড়ে ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের চার্চ পরিচালনায় কার্ডিনালরা পোপকে সহায়তা করেন। নিউ ইয়র্কে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বাংলাদেশ কনসুলেটের ডেপুটি কনসাল শাহিদুল ইসলামের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 3রা অক্টোবর। বুধবার শুনানির নতুন তারিখ জানান আদালত। তার ন্যায় বিচারের দাবিতে বেশ কয়েকজন প্রবাসী বাঙালি নিউ ইয়র্কে সমাবেশ করেন। সমাবেশে তার আইনজীবী ড্যানিয়েল এন আর শেখ জানান, পরবর্তী শুনানির আগেই মক্কেলের পক্ষে আইন অনুযায়ী আদালতে নথিপত্র দাখিল করবেন তিনি। গত 12ই জুন গৃহকর্মীর করা নির্যাতনের মামলায় শাহিদুল ইসলাম গ্রেফতার হওয়ার পর বর্তমানে জামিনে আছেন তিনি। অক্টোবরের নির্ধারিত তারিখেই আমরা আদালতে হাজির হব। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই সুষ্ঠুভাবে শুনানি শেষ হবে। আমার মক্কেল ন্যায় বিচার পাবেন বলেই প্রত্যাশা করছি। ভূমধ্য সাগর থেকে অন্তত 700 অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী। বুধবার ভূমধ্য সাগর থেকে তাদের উদ্ধার করে ইতালির সিসিলি দ্বীপে নিয়ে যাওয়া হয়। এ সময় বেশ কয়েকটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় রেড ক্রস। অতিরিক্ত ঠান্ডার কারণে শিশুগুলোকে বাঁচানো যায়নি বলে জানানো হয়। এর আগে ভূমধ্য সাগরের লিবীয় উপকূল থেকে অন্তত 5000 ইউরোপ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। এ সময় 24 জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে রেড ক্রিসেন্টের কর্মীরা। অভিবাসীদের উদ্ধারে ভূমধ্য সাগরে অভিযান অব্যাহত রেখেছে লিবিয়া ও ইতালির কোস্টগার্ড। ইউরোপে যাওয়ার সময় সাহারা মরুভূমি থেকে অন্তত 600 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM। এছাড়া নিখোঁজ রয়েছে 51 জন। ধারণা করা হচ্ছে তাদের কেউই বেঁচে নেই। IOM জানায়, গেল 10 দিন ধরে সাহারা মরুভূমির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গাম্বিয়া, নাইজেরিয়া, সেনেগাল, আইভরি কোস্ট সহ আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকদের উদ্ধার করা হয়।
এদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা খুবই খারাপ। তাদের উদ্ধার করে শরণার্থী আশ্রয় কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সাহারা মরুভূমি হয়ে লিবিয়া যেতে চেয়েছিল। এরপরে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশে আশ্রয় নিতে চেয়েছিল তারা। আফ্রিকার দেশগুলোর নাগরিকরা ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ সাহারা মরুভূমি রুট হিসেবে ব্যবহার করে থাকে। এতে বিভিন্ন সময় গাড়ি নষ্ট হয়ে পানির অভাবে অনেক মানুষ মারা যায়। চিঠি আধুনিকতার সঙ্গে যতই সময় এগিয়ে যাচ্ছে, চিঠির সঙ্গে ততই অপরিচিত হচ্ছেন সবাই। এক সময়ে এই চিঠি ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। কালের সাক্ষী এই চিঠি প্রথা এখন বিলুপ্ত প্রায়। বিলেত থেকে এখন আর কেউই তার প্রিয়জনের কাছে চিঠি লেখেন না। সে স্থান দখল করে নিয়েছে ডিজিটাল মাধ্যম। চিঠি নিয়ে যুক্তরাজ্য প্রবাসীদের রয়েছে নানা আবেগ মাখা স্মৃতি। তারই খানিকটা তুলে ধরেছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। খুব ছোট্ট একটি শব্দ চিঠি। দেশ ও বিলেতের সাথে হাজার মাইল দূরে থাকলেও সেই সময়ে ঈদের আগেই প্রিয়জনের চিঠির জন্য অপেক্ষায় থাকতেন স্বজনেরা। আমরা দীর্ঘক্ষণ লাইন ধরে অপেক্ষা করতাম। তখন এই ডাকপিয়ন যখন আসতো এই বস্তা করে লেটার নিয়ে, তারপরে এনে দিত, দেওয়ার পরে খোলা হইতো। এটা খোলা পর্যন্ত আমরা অতক্ষণ চেয়ে থাকতাম সবাই, যে দেখি কার চিঠি আসলো না আসলো। ঈদের আগে আগে পাঠানো চিঠিগুলোতে পরিবারের সাথে আনন্দ আয়োজন নিয়ে বিস্তারিত নির্দেশনা থাকতো প্রিয়জন থেকে দূরে থাকার নানা অনুভূতির কথা। টাকা পয়সা কিরকম দরকার, কিভাবে ঈদের সময় কাপড় চোপড় কিনবেন, আমরা টাকা পয়সা যা যতটুকু পারছি সম্ভব ততটুকু আমরা দিচ্ছি, আর তো দিতে পারবো না। আপনারা এইটা দিয়ে যা পারেন সামর্থ্য অনুযায়ী আপনারা ঈদের খুশি করেন। ঈদ আমরা কিভাবে করব, ঈদের সময় টাকাটুকু আসছে কিনা, তারপরে আমরা কিভাবে অর্গানাইজ করতেছি ঈদ, এইগুলো লন্ডন থেকে বাবা চিঠিতে একটু বুঝে লিখতে নাকি আমাদের জন্য। চিঠির প্রতিটি হরপে হরপে যেন ভেসে উঠত প্রেরকের প্রতিচ্ছবি। আবেগ মাখা এই চিঠির অনুভূতি এখন ডিজিটাল মাধ্যমে পাওয়া দুষ্কর। যে লেটারটা দিচ্ছেন মনে হচ্ছিল যে উনি কথা বলতেছেন, উনি সামনাসামনি কথা বলতেছেন। তারপরে আমরা একবার দুইবার এটা আবার রিপিট করে পড়তাম। এখন যে অবস্থা, যে ডিজিটাল যুগ আসছে, এখন ফেসবুক, টুইটার, এগুলোতে তো সেই অরিজিনাল ফিলিংসটা, আগের যে ফিলিংসটা, যে মায়াটা, এটা কিছু বোঝা যায় না, অনুভব করা যায় না। যুক্তরাজ্যে এখনো চিঠির প্রচলন থাকলেও বাংলাদেশে এই প্রচলন একেবারে শূন্যের কোঠায়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ। গোরক্ষার নামে মানুষ হত্যা অগ্রহণযোগ্য বললেন মোদি। প্রথমবারের মতো হংকং সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তার বিরুদ্ধে বিক্ষোভ করায় কয়েকজন গণতন্ত্রপন্থী নেতা আটক। এবং সিরীয় বাহিনীর ওপর হামলা চালালে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার। সংকট সমাধানে বিশ্ব নেতাদের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জাতিসংঘের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।